সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবু সাদেক পিএনজি। আপনাকে স্বাগত সময় সংলাপে। ভোরে আমরা যে একটি কম্পন অনুভব করলাম, সেটা যে পুরো বাংলাদেশকে কাঁপিয়েছে এবং আতঙ্ক তৈরি হয়েছিল এবং সকালটাই শুরু হয়েছে আতঙ্ক দিয়ে। সেই জায়গা দিয়ে যদি আপনি কথা শুরু করেন, সকালে ভূমিকম্পনের পরপর আপনার সঙ্গে কথা হয়েছে, আপনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সেই জায়গা থেকে যদি আমরা আলোচনা শুরু করি। ধন্যবাদ। আসলে আমি বলবো যে আজকে খুব আমাদের আলোচনাটা খুবই সময় উপযোগী এবং সকালে এটা 5:05 যেটা ইউএসজিএস যেটা বললো সেটা হচ্ছে ওই সময়ে আমাদের ইন্ডিয়ায় মণিপুরে যে ভূমিকম্পটা হলো আমরা এখানে অনুভব করেছি কিছু পরে। তো সেই ভূমিকম্পটা আমি বলবো যে আমাদের জন্য একটা ওয়েক আপ কল হিসাবে, যে আমরা যদি লক্ষ্য করি নেপাল, ভুটানের এইদিকে পুরা হিমালয়ান যে এখানে আমরা সবসময় আমরা বলি এবং জানি যে এই জোনটা মানে ভূমিকম্প প্রবণ এলাকা এবং এইখানে যে আমাদের প্লেট বাউন্ডারিটা আমাদের যে আমাদের ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, এই বাউন্ডারিতে আমাদের আর্থকোয়েক রিজিয়ন। আর এই ভূমিকম্পটা যেখানে হলো সেখানে কিন্তু আমি বলবো তিনটা প্লেট, আমাদের ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট। এটা বার্মা, এই তিন প্লেটের যে সংযোগ স্থলের এখানে কিন্তু ভূমিকম্প হওয়া সম্ভাবনা আছে, এটা আমরা সবাই জানি। এখন আমি তো বলবো যে আমাদের আল্লাহর ইচ্ছা, কপাল ভালো যে রিলেটিভলি ছোট ভূমিকম্প হয়েছে, এখানে আরো বড় ভূমিকম্প হতে পারত। তো এই ভূমিকম্পটা ইভেন আমরা এটা প্রায় 350 কিলোমিটার নর্থ ইস্ট, এটা কলকাতাতেও আমি সকালে দেখছিলাম যে কলকাতাতেও কিন্তু তারা বেশ ভালো কম্পন অনুভব করেছে। তার মানে হচ্ছে যে এখানে যদি বড় আকারের একটা ভূমিকম্প হতো তাহলে এন্টায়ার এই রিজিয়নটা ক্ষতিগ্রস্ত হতো। এবং আমরা এইখানে এইখানে আরো বড় ভূমিকম্প হওয়া, আমাদের দেশের ভিতরে আছে মধুপুর ফল্ট, সেখানে একটা 7 মাত্রার ভূমিকম্প হওয়া, অথবা ডাউকি ফল্ট যেটা আমাদের ময়মনসিংহের ঠিক উপরে ইন্ডিয়াতে যে বর্ডার, ডাউকি ফল্ট যেখানে 1897 সালে যে 8.7 ম্যাগনিটিউডের যে ভূমিকম্প হয়েছিল, গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক। তো এই আমাদের পটেনশিয়াল যে সোর্স অফ আর্থকোয়েক, এগুলোর জন্য ঢাকায় যে কম্পন ম্যাক্সিমাম যে কম্পন অনুভূত হতে পারে সেটা আমরা বলি ইন্টেন্সিটি স্কেলে 8, এবং ইভেন খুব নরম মাটি সেখানে 9ও হতে পারে, নরম মাটি ভেদে। তো সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং সেটা বিবেচনায় রেখে যদি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি, আমাদের ভবন নির্মাণ করি। আজকে ঢাকার এই কম্পনটা কত ছিল? আমরা যদি ঢাকায় দেখি তাহলে এটা তীব্রতাটা হচ্ছে 6 আমরা বলতে পারি। আমি শুধু এখানে আমি আজকে আসার সময় যে আপনার ওই ইয়েটা যে এই ইন্টেন্সিটি স্কেলটা আসলে কি বোঝা যায় সেটা, যেমন এখানে ইন্টেন্সিটি স্কেল 6 আমরা কখন বলবো? ফেল্ট বাই অল, মেনি ফ্রিটেন্ড অ্যান্ড রান আউট ডোরস, ফলিং প্লাস্টার অ্যান্ড চিমনিজ, ড্যামেজ স্মল। এটা হচ্ছে যে 6-এর ডেফিনিশন, এটা হলো 6-এর ডেফিনিশন। এখন এরপরে 7, 8, 9 এভাবে 12 পর্যন্ত আছে। রিক্টার ম্যাগনিটিউডটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 10 হচ্ছে হাইয়েস্ট। আর ইন্টেন্সিটি স্কেল যেটা মডিফাইড মার্কালি স্কেল, এটা হলো তীব্রতার স্কেল, এটা হলো 1 থেকে 12 পর্যন্ত। সে 12 পর্যন্ত যে স্কেল, সেই স্কেলে আমরা এটা বলছি 6। আজকে ভোরে যে আমরা অনুভব করলাম ভূমিকম্পের কম্পন, সেই জায়গা থেকে গত বছর যে পরপর নেপালে যেটা হলো, তারপর কিন্তু আমরা সেই সময় কিন্তু আমরা বড় ধরনের কম্পন অনুভব করেছি। নেপালে যেটা হলো সেটা এত বেশি না, সেই সময়ে আমরা আজকে অনেক বেশি, আজকে বেশি। সেই সময়ে আমরা ইন্টেন্সিটি আমরা হিসাব করেছিলাম 4। আচ্ছা, তখন ছিল 4, এখন হচ্ছে 6। তাহলে 2 বেশি, ইন্টেন্সিটি 2 বেশি, ইন্টেন্সিটি 2 বেশি। এটা কি আপনাকে মাঝারি বলছেন? মানে এটা আমি বলবো যে মানে মাঝারি। যদি 8 হয় তাহলে আমাদের যে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের যে স্টাডি অনুযায়ী
ঢাকা শহরে ৭২,০০০ বিল্ডিং কলাপস করবে। আচ্ছা। তার মানে ৮-২ বেশি হয়, 6-এর জায়গায় ৮ ইন্টেন্সিটি হলে ৭২,০০০ বিল্ডিং কলাপস করবে। তার মানে হচ্ছে এটা আমরা এটা মাঝারি বা মানে মাঝারির একটু হায়ার দিকে আছি আর কি। তো এটা আমাদের জন্য কিন্তু ভালো, আমি বলবো যে খুব মানে ওয়েক আপ কল হিসাবে এটাকে আমরা খুব সিরিয়াসলি নিতে হবে। এবং যারা আমরা এখনো মানে আন্তরিকভাবে এটা বিশ্বাস করতে পারি না যে এটা সিভিয়ার এরিয়া, ঝুঁকির মধ্যে আছি, আমাদেরকে কিন্তু এটা বিবেচনা নিয়ে আমাদেরকে এটাকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এইটা যারা এই ব্যাপারে যাদের সন্দেহ আছে, আমি মনে করি আজকের পরে আর ওনাদের কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। সাধারণ মানুষ আজকে যাদের ঘুম ভেঙেছে, খুব আতঙ্কের মধ্যে দিয়ে তাদের ঘুম ভেঙেছে, যে আপনি যেটা বলছেন যে ৪ আর ৬-এর যে তফাৎ, তাতে তো নড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। সেই জায়গা থেকে অনেকেই ওই অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এর আগে আমরা দেখেছি যে মৃদু ভূমিকম্প বলি বা ওই যে 4, তখন আমরা দেখেছি রাস্তা সবাই তখন কেউ কেউ বেরিয়ে আসছে, আজকে তার চেয়ে বেশি বেরিয়ে আসছে। বাট ১০০ ভাগ বেরোয় আসেনি। ১০০ ভাগ বেরিয়ে আসা এবং আরো ড্যামেজ হওয়া, সেটাকে আবার ওই ইন্টেন্সিটিতে 7-এ চলে যেত। তাহলে সেখানে আমরা যাইনি, আমরা 7-এর আগে 6 লেভেলে আছি। আমি একটা জিনিস মানে আপনাদের এই মাধ্যমে একটা মানে আমি শেয়ার করতে চাচ্ছি যে একটা জিনিস কিন্তু আমরা শিওর যে আমরা একটা ঝুঁকিতে আছি, ভূমিকম্পের ঝুঁকিতে আছি। এখন ঝুঁকিতে আছি, এই ইনফরমেশনটা আর সব মানে কতদিন বলবো আমরা। আমাদেরকে আসলে ঝুঁকি মুক্ত হওয়ার বা ঝুঁকি কমানোর জন্য কি করা উচিত, কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের এখন আলোচনা শেয়ারিংটা বেশি হওয়া উচিত। আমি একটা জিনিস আপনাকে বলবো, এই যে ভূমিকম্পটা হলো 5টা 5 মিনিট 22 সেকেন্ডে, আমরা এখানে পেলাম 5টা 7 মিনিটে কম্পনটা, যেটা এই যে টাইম গ্যাপটা প্রায় 1.5 মিনিটের মতো, এটা 1.5 মিনিট, এটা হতে পারে এটা যে আমাদের ভূমিকম্পের প্রধানত 2টা ওয়েভ, আমরা 4টা ওয়েভ আছে, বাট আমি যদি আলাপ করি কিছু একটা ওয়েভ আছে ওটা ডিস্ট্রাকটিভ না, সেটাকে আমরা পি ওয়েভ বলি। সেই পি ওয়েভটা অ্যাবাউট 10 থেকে 12 কিলোমিটার পার সেকেন্ড মুভ করে ভ্যালোসিটি। আর যেটা ডিস্ট্রাকটিভ, যেটা বিল্ডিং ভাঙে করে মাটি কাঁপায় বেশি, সেটাকে আমরা বলি এস ওয়েভ। আরেকটা আছে যে আমরা রেলে ওয়েভ, সারফেস ওয়েভ বলি। এই সারফেস ওয়েভগুলো এগুলো কিন্তু ভেরি স্লো মুভ করে, এগুলো ওই 4-5 কিলোমিটার পার সেকেন্ড মুভ করে। এখন প্রথম আপনার এখানে পৌঁছাবে পি ওয়েভ, যেটা আপনার কোনো ক্ষতি করছে না। আচ্ছা আচ্ছা। এরপরে তার চেয়ে ডবল সময় লাগবে ওই এস ওয়েভটা আসতে, যেটা আমার ক্ষতি করছে। আচ্ছা, তো আমার এখানে আফটার শক বলতে যাচ্ছেন? না, আফটার শক না। আচ্ছা, আফটার শকের আগে আসে এটা। এটা ওই একটা ভূমিকম্পে যে ওয়েভগুলো জেনারেট করে, ফার্স্ট একটা ওয়েভ চলে আসে অনেক ফাস্ট, অনেক দ্রুত চলে, আর একটা ওয়েভ তার অর্ধেক গতিতে চলে। এখন আমার এখান থেকে 350, আমি হিসাবে সুবিধার জন্য বলি 300 কিলোমিটার দূরে একটা ভূমিকম্প হলে, এখন যদি 10 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে আমার 30 সেকেন্ড লাগবে ওটা এখানে আসতে। আরেকটা যদি 5 কিলোমিটার পার সেকেন্ড হয়, যেটা ডিস্ট্রাকটিভ, তাহলে আমার 60 সেকেন্ড লাগবে। তাহলে আমি 30 সেকেন্ড আগেই কিন্তু আমি আমার এখানে খবর পেয়ে যাচ্ছি মেশিনে যে আমার একটা আর্থকোয়েক হয়েছে। আমি 30 সেকেন্ড সময় কিন্তু পাচ্ছি আমার প্রস্তুতির জন্য। এই 30 সেকেন্ড, এই সময়টাকে কাজে লাগিয়ে পৃথিবীর উন্নত দেশগুলো অনেক ক্যাজুয়ালিটি, অনেক ড্যামেজ থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, ঢাকায় কিন্তু একটা বড় রকমের আরো বড় একটা আর্থকোয়েক হওয়ার, যেটা আমরা বলছি মধুপুর ফল্টে 7 অথবা ডাউকি ফল্টে 8.5 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে এখানে কিন্তু শর্ট সার্কিট থেকে আগুন লাগবে, যদি চুলা থেকে নাও লাগে। তো শর্ট সার্কিট থেকে আগুন লাগবে এবং গ্যাস লাইন যেগুলো আছে, এই গ্যাস লাইনগুলো ফেটে গ্যাস এক্সপোজ হয়ে যাবে। তাহলে অনেকগুলো পয়েন্টে আগুন লাগবে, আবার গ্যাস এক্সপোজ হবে, তখন শহরটা কিন্তু পুরা শহর, এটা অসম্ভব আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের জন্য ম্যানেজ করা। এইটা থেকে কিন্তু আমরা খুব অল্পতে রক্ষা পেতে পারি। এই যে টাইম গ্যাপ, যেটা আমার যখন ওখানে অটো একটা ট্রিপ
একটা ডিভাইস যদি আমি ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মূল গোড়ায় যদি আমি বসাই, তাহলে কিন্তু ওই যে প্রথমে যে পি ওয়েভ আসবে তখনই কিন্তু ইলেকট্রিক শাটডাউন হয়ে যাবে, পুরো শহরে ইলেকট্রিসিটি চলে যাবে এবং গ্যাস, পুরো শহরে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে, পানি সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এরপরে একটা ডিজাস্টার আটকানো যাবে। এরপরে হ্যাঁ, এরপরে আপনি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পরে যখন আবার ইলেকট্রিসিটি চালু করবেন, তখন দেখা যাবে যে পুরা ইলেকট্রিসিটি ওকে। তো এইটা এই আর্থকোয়েক আর্লি ওয়ার্নিং আমরা বলি, আমরা অনেকে বলি যে আর্থকোয়েকের আর্লি ওয়ার্নিং নেয়, ওয়ার্নিং অনেক আগে নেয়, কিন্তু এই যে 30 সেকেন্ড আগের যে ওয়ার্নিং, এইটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা পুরা শহরকে আগুন থেকে রক্ষা করতে পারি, গ্যাস এক্সপোজ হওয়া থেকে রক্ষা করতে পারি। ওয়াটার সাপ্লাই যেটা, আপনি এখন যদি কোথাও আগুন লাগে, আপনি তো পানি লাগবে নিভাতে, তা আপনি তো পানি পাবেন না, পানির পাইপটা ফেটে পানি সব পড়ে যাবে। আপনি যদি পানিটাকে স্টপ করে দিতে পারেন, তাহলে পানিটা রিজার্ভ রাখা যাবে। তো এগুলো কিন্তু উন্নত দেশগুলোতে হচ্ছে। আমাদের মতো একটা মানে আমি বলবো যে স্বল্পোন্নত দেশ, এইটা খুব অল্প খরচে অনেক বড় ঝুঁকি প্রশমনে কিন্তু এটা আমাদেরকে হেল্প করবে। ব্যক্তিগত সচেতনতার কথা যদি বলেন। ব্যক্তিগত সচেতনতা আমি একটা জিনিস বলবো, যারা বিশেষ করে আমরা যেটা বলি এবং সত্যি যেটা, সেটা হচ্ছে ঢাকা বা বাংলাদেশ ঝুঁকিপূর্ণ কেন? কারণ হচ্ছে আমরা একটা কথা আছে যে আর্থকোয়েক ডাজ নট কিল ম্যান, বিল্ডিংস ডু। মানে হচ্ছে যে ভূমিকম্প কোনো মানুষ মারে না, দুর্বল স্থাপনা সেটাই দায়ী বিল্ডিং মারে। আমার যদি স্থাপনাটা দুর্বল না হয়, তাহলে কিন্তু আর্থকোয়েক আমার জন্য কোনো থ্রেট না। সেই কারণে আমি বলবো যে আমরা যেই ভবন, যে বিল্ডিংগুলো করে থাকি, এগুলো আমাদেরকে আর্থকোয়েক সহনীয়, আর্থকোয়েক রেজিলিয়েন্ট করতে হবে। এখন আর্থকোয়েক রেজিলিয়েন্ট করা কি যে অতিরিক্ত খরচ লাগে? আমি বলবো যে অতিরিক্ত খরচ লাগে না, বরং কম খরচে আমরা এখন যেভাবে যে কনস্ট্রাকশন কস্ট, তার চেয়ে কম খরচে আমি একটা বিল্ডিং কিন্তু আর্থকোয়েক সহনীয় করতে পারি। আমি ওজন যদি কমাতে পারি, আমি যদি 30% 40% ওজন যদি আমি রিডিউস করতে পারি, তাহলে আমার একটা বাড়িও আর ভেঙে পড়বে না। আমাদের গভর্নমেন্ট এখন পলিসি এবং 7-5 ইয়ার প্ল্যানে HBRI যে দায়িত্ব, সেটা হচ্ছে এগ্রিকালচারাল যে টপ সয়েল, এটার ব্যবহার শূন্যতে নিয়ে আসা। তার মানে পোড়া মাটির ইটটা বন্ধ করে দেওয়া। অল্টারনেটিভ কি হচ্ছে? অল্টারনেটিভ হচ্ছে আমরা ড্রেজিং সয়েল থেকে আমরা কিন্তু স্যান্ড, সিমেন্ট, হলো ব্লক এবং ড্রেজিং সয়েলের যে বাই প্রোডাক্ট হিসেবে মাটি আসছে, সেই মাটি দিয়ে কিন্তু আমরা কমপ্রেস স্টেবিলাইজ ব্লক, মানে ওই পলিটা নিয়ে আমরা ওই পলি দিয়ে কিন্তু আমরা বিট বানাতে পারি, কিন্তু সেটা খুব বেশি হালকা হবে না। আমরা বলবো যেমন ফেরোসিমেন্ট একটা মেটেরিয়াল আছে, 3D প্যানেল আছে, এখন আমাদের ওই যে CLC ব্লক, সেলুলার লাইটওয়েট কংক্রিট ব্লক, এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল বাংলাদেশে। এই বিষয়গুলো আমরা যদি ওই আননেসেসারি আমরা কি করি, একটা কলাম দিয়ে বাড়ি উঠাচ্ছি, ফ্রেমের বাড়ি, কলাম বিম মাঝখানে ঢুকাই দিচ্ছি অনেক হেভি পোড়া ইটের ওজন, মানে ওজনদার ওয়াল। এটার মধ্যে বোকামি আর কিছু হতে পারে, ক্ষতি করছে, কিন্তু এটা প্রকৌশলীরা বানাচ্ছেন যারা, তারা তো এটার সাথে তারা যুক্ত, রাজুক আছে, আরো যারা যারা আছে, তারা এই বিষয়টা কতটা লক্ষ্য করছেন, এবং একজন প্রকৌশলীর সহায়তা ছাড়া তো এই ধরনের বড় ভবনগুলো হচ্ছে না, তারা এই বিষয়ে কতটা সচেতন হয়েছে? বাংলাদেশে বিল্ডিং কোড হয়েছে, তারপর আরো অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে যে প্রকৌশলীরা ছাড়া তো আমাদের এখানে বহুতল ভবন হচ্ছে না। এবং এখানে একটা এক ধরনের কথাও প্রচলিত ছিল যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কম, তারপর 7 মাত্রা সহায়ক ভবন হচ্ছে, রড হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এটা আপনিও ভালো করে জানেন, এক ধরনের প্রচারণা ছিল। সেই জায়গা থেকে বহুতল ভবনও অনেক হয়েছে, আমাদের এখানে তৈরি হচ্ছে, সেটা এক ধরনের ব্যাপার। আরেকটা হচ্ছে যে রাজুক বা সিটি কর্পোরেশন যারা আছে, তারাই যে আমাদের যত্রতত্র যে ভবনগুলো তৈরি হচ্ছে, সেখানে তো দেখভাল নাই, দেখভাল খুব কম। কারণ আমরা নিজেরাই বলছি যে প্রায় 80% বাড়ি ন্যাশনাল যে বিল্ডিং কোড মেনে হচ্ছে না। তার মানে হচ্ছে যে দেখভাল নাই। দেখভাল থাকলে তো বিল্ডিং কোড মেনে করা হতো, আর বিল্ডিং কোড মেনে যদি করা হতো তাহলে তো সেটা ভূমিকম্প সহনীয় হতো। সেটা ওভারঅল হচ্ছে না। তবে আমি আপনাকে একটা জিনিস বলি, ইন্ডিভিজুয়াল লেভেলে যারা নিজেরা বাড়ি বানাচ্ছে, তারা সবচেয়ে খারাপ, মানে কোয়ালিটি ওখানে সবচেয়ে খারাপ হচ্ছে। এরপরে একটু ভালো হচ্ছে যে আপনার ওই যে ডেভেলপাররা যারা, সেখানেও দেখভাল ওটার চেয়ে অনেক ভালো। কিন্তু আমি বলবো যে
সেখানেও সমস্যা আছে, তুলনামূলক ভালো, অনেক ভালো বলা যাবে তুলনামূলক না ভালো। হয়তোবা। আর গভর্নমেন্ট লেভেলে মনে করেন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যে সরকারি বাড়ি পিডব্লিউডি করছে, যেটা বানাচ্ছে, এটা আমাদের এখানে তুলনামূলকভাবে এটা হচ্ছে বেস্ট। ওগুলো বিল্ডিং কোড মেনে, সরকারি বাড়িগুলো বিল্ডিং কোড মেনেই করা হচ্ছে। তো কিন্তু সেটা তো সংখ্যায় অনেক কম। তো আমাদের এখানে আমি বলবো যে শুধু ইঞ্জিনিয়ার না, এখানে একটা জিনিস আর্কিটেক্টরা কিন্তু একটা মেজর রোল প্লে করে। একটা বিল্ডিং কে আর্থকোয়েক রেজিলিয়েন্ট করতে স্থপতিদের রোল কিন্তু ইঞ্জিনিয়ারের মানে সিভিল সবাই প্রকৌশলী সমান। হ্যাঁ, স্থপতি এবং প্রকৌশলী এরা কিন্তু, তারপরে আমাদের এখানে আরো মাটি নিয়ে যেটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এদের সবাই কিন্তু একটা ইকুয়াল একটা ভূমিকা থাকে। সেখানে আমি বলবো যে আমাদের যেখানে আমরা জানতাম, যেমন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রীতিমতো গবেষণা করে এখন আমরা বের করছি যে প্রচলিত যে বাড়ি নির্মাণের চেয়ে কম খরচে আমি ভূমিকম্প সহনীয় করতে পারি কিভাবে। এই যে আমরা আর এনভায়রনমেন্টের দিকেও যদি আপনি বিবেচনা করেন, প্রতি বছর 1% এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। এইটা ধারা চলতে থাকলে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন এই যে 1% নষ্ট হচ্ছে, এটার জন্য 80% দায়ী হলো আমাদের অপরিকল্পিত গ্রামীণ যে গৃহায়ন, যেখানে কৃষি জমি ভরাট করে যেটা করা হচ্ছে। শহরগুলোতে বহুতল ভবন হচ্ছে। আবার যে 17% দায়ী হচ্ছে আপনার ইটের ভাটা। এই যে আমাদের সারা দেশে আপনার সরকারি হিসাবে মানে লাইসেন্স করে পারমিশন নিয়ে 7,000-এর মতো ইটের ভাটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে 45,000-এর মতো ইটের ভাটা আছে, ছোট ছোট বড় মিলে। এখন এই যে ইটের ভাটাগুলো যে আপনার এই যে ইট তৈরি করছে, এগুলোতে আপনার কৃষি জমি নষ্ট করছে, জ্বালানি নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে। তারপরে আমাদের আর আমার যে বিল্ডিং, ওইগুলো ব্যবহার করে যে বিল্ডিংটা বানাচ্ছি ঢাকা শহরে বা অন্য জায়গায়, বিল্ডিংটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলতেছে। আপনার কোনো পজিটিভ দিক নাই। আমরা এই ইটের সাবস্টিটিউট হিসাবে আমরা লাইট ওয়েট মেটেরিয়াল যদি ইনফিল ওয়াল হিসাবে, পার্টিশন ওয়াল হিসাবে নিয়ে আসতে পারি, আমার বিশ্বাস যে আমাদের 80% এই যে ভূমিকম্পের ঝুঁকি, 80% প্রবলেম সলভ হয়ে যাবে। যেগুলো হয়ে গিয়েছে ওগুলোতে আমরা রেট্রোফিটিং করতে পারি। যেগুলো আমাদের এই যে ধরেন যে নিচের তালা গাড়ি রাখার জন্য যে আমরা যে খালি রাখি, এটা বেশিরভাগ বাড়ি কিন্তু এটা সফট স্টোরি হয়ে যাচ্ছে। সফট স্টোরি প্রবলেম, এগুলো ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ। এইটাকে কিন্তু আমরা রেট্রোফিটিং করে এগুলোকে কিন্তু ভূমিকম্প সহনীয় করতে পারি। রেট্রোফিটিং আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে নিচের যে ফাঁকা ফ্লোরটা, এটাকে আপনার একটু শক্তি বৃদ্ধি করা। আরেকটা হচ্ছে যে দোতলা তিনতলা যে আমি এই যে ওজনদার যে পোড়া মাটির ইট দিছি, এটাকে যদি চেঞ্জ করে আমি হালকা মেটেরিয়াল দিয়ে করি, তাহলে কিন্তু আমার এটা ভূমিকম্প সহনীয় বা নিরাপদ হয়ে যাবে। তো এক্সিস্টিং বাড়িগুলো এগুলোকে কিন্তু খুব বেশি খরচে না। আমি ওই যে আজকে সকালে আলাপ হচ্ছিল আমার ওই যে আমাদের যে আর্কিটেক্ট তৌকির, ও তার বাড়িটা রেট্রোফিটিং করা হয়েছে, সাবস্টেন্সিয়াল ডিফারেন্স। আগে আরো ছোট ভূমিকম্পেও এটা যেরকম ইয়ে করতো, এখন আজকের এটাতে ওটা অ্যাবসলিউটলি কোনো রকমের কিছু হয়নি। মাত্র 7 লাখ টাকা খরচ করে একটা 5 তলা বাড়ি রেট্রোফিটিং করার পরে এটা সেফ হয়ে গেছে। আমরা এই ভূমিকম্প নিয়ে বরাবরই যখন কম্পন হয় তখনই আমরা কথা বলি, এতে আসলে ওই যে আমরা সচেতনতার কথা বলছি, উদ্যোগ, সচেতনার চেয়ে উদ্যোগ আমরা কতটুকু নিয়েছি। প্রতিবারই ভূমিকম্প হবে আর আমরা আলোচনা করব, গণমাধ্যমে আলোচনা হবে, আপনারা কথা বলবেন, কিন্তু আসলে মাঠ পর্যায়ে বা প্রয়োগের ক্ষেত্রে আসলে কোনো কাজ হচ্ছে কিনা। আমাদের এখানে ঝুঁকিপূর্ণ ভবন, এবং ভবন ঝুঁকিপূর্ণ হলে ভূমিকম্পে ঝুঁকি থাকে। এখন সেই ভবনগুলোকে আপনি যেগুলো এক্সিস্টিং বিল্ডিং, বিশেষ করে আমরা বলি ক্রিটিক্যাল স্ট্রাকচার, যে স্কুল, হাসপাতাল, এই ক্রিটিক্যাল স্ট্রাকচারগুলোকে আপনি রেট্রোফিটিং করা ছাড়া কোনো উপায় নাই। এগুলোকে রেট্রোফিটিং, ফায়ার সার্ভিসের যেই ফায়ার স্টেশন যদি আপনার কলাপস করে, তাহলে তারা উদ্ধার করবে কি করে? হাসপাতাল যদি কলাপস করে, উদ্ধার করে চিকিৎসা হবে কোথায়? তো এই যে স্কুল যদি কলাপস করে, তাহলে না, আশ্রয়কেন্দ্র ছাড়াও যদি ডে টাইমে, স্কুল টাইমে যদি কলাপস করে, তখন কিন্তু মাস ক্যাজুয়ালিটি হয়। তো এইসব বিবেচনায় এই স্ট্রাকচারগুলোকে আমাদের রেট্রোফিটিং এর আওতায় নিয়ে আসতে হবে। আর অন্যান্য যেগুলো প্রাইভেট হাউজিং, অফিস, এগুলোকে আমি বলবো যে অ্যানালাইসিস করে এগুলোকেও কিন্তু রেট্রোফিটিং এর আওতায় নিয়ে আসা খুব কঠিন কিছু না। এই যে কয়েক হাজার বাড়ি রাজুক থেকে ছাড়পত্র নিয়ে যে আমার কনস্ট্রাকশন হচ্ছে,
এগুলো যদি আমি নতুন যেগুলো স্থাপনা হবে এগুলো যদি আমি আর্থকোয়েক রেজিলিয়েন্ট করতে না পারি, তাহলে কিন্তু আমি ওই রেট্রোফিটিং করে আমি কিন্তু আমার গোলে পৌঁছাতে পারবো না। আমার রেট্রোফিটিং চলবে, আর আমার লক্ষ্য থাকতে হবে একটা বাড়িও নতুন করে আমি ঝুঁকিপূর্ণ বাড়ি নির্মাণ করব না, সেটার উপরে বেশি জোর দিতে কোনো বাড়ি হবে না। হবে না। এবং আমি বলি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বর্তমানে যে টেকনোলজিগুলো প্রমোট করছে, যেগুলো শুধু এই টেকনোলজি যদি আমরা অ্যাডপ্ট করি, যদি সেটা আমরা নেই, তাহলে আমি বর্তমানে প্রচলিত খরচের চেয়ে কম খরচে ভূমিকম্প সহনীয় বাড়ি কিন্তু আমি করতে পারছি। তো এই মেসেজটা যখন আমার কাছে থাকবে, আমি এছাড়া আবাসিক এলাকাগুলিও হচ্ছে যে একদম মানে একটি বাড়ির সঙ্গে আরেকটি বাড়ি, আমরা যে আজকে দেখলাম পুরোনো ঢাকা একটি বাড়ি হেলে পড়েছে আরেকটি বাড়ির উপরে, আমাদের সমস্ত জায়গায় পুরো আবাসিক এলাকা থেকে আপনি উপর থেকে দেখতে গেলে দেখা যায় যে সবার সঙ্গে সবাই ইয়েছে, এবং সরু গলির দুই পাশে অনেক বহুতল ভবন। আর আপনি কয়টা ভবনকে নতুন ভাবে ত্রুটি মুক্ত করবেন? না, ত্রুটিমুক্ত আপনি সব ভবনেই করতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে যে বাড়ির যে ওনার, বাড়ির ওনারের আপনার রিয়ালাইজেশন এবং ওনার মানে ইচ্ছাটাই হলো ত্রুটিমুক্ত করার সক্ষমতা কয়টা ভবনের আছে নাকি সেটা তো একটা না, দেখার সেটা বিষয়। আবার আছে, সেটা আপনি ঠিক বলছেন। যেমন আমাদের পুরান ঢাকা, বিশেষ করে শাঁখারী বাজার এলাকায় আমি নিজেও ছিলাম, ওই যে সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের কমিটিতে আমি আছি কাজ করে। তো ওখানে আমরা কিছু বাড়ি দেখলাম যে অ্যানালাইসিস করে আমরা যখন দেখি যে একটা বাড়ির টোটাল বাড়ির যে কস্ট, হ্যাঁ, তার চেয়ে যদি এটা রেট্রোফিটিং করতে যদি প্রায় 50%-এর বেশি খরচ হবে, তখন আমরা ওইটাকে রেট্রোফিটিংয়ে না গিয়ে আমরা বলি ওটা ডেমলিশ করে ওটাকে আবার নতুন করে করা, সেটা আছে। কিন্তু যেটা রেট্রোফিটিং করা ভায়াবল সেটা রেট্রোফিটিং করা, যেটা ভায়াবল না সেটাকে রিনিউ করা। আমার এখানে 300 বছর আগে একটা মানে কর্তৃপক্ষ লাগবে নাকি ব্যক্তি উদ্যোগের সচেতনতার মাধ্যমে এটা করতে হবে? আপনার যখন ব্যক্তি মালিক, আপনি যদি সচেতন হন এই জিনিসটা আপনি করতে পারেন। যে ব্যক্তি মালিক যদি সচেতন হয়, আর যে সচেতন যদি না হয়, সেখানে সরকারি বা সিটি কর্পোরেশন বা রাজুক তাদের নিয়ম নীতি, হ্যাঁ, তাদের হস্তক্ষেপ হয়তো লাগবে। এখন সেটার আগে আমার মনে হয় আমরা আশা করা উচিত, দেখা উচিত যে আমরা সচেতন। সেই জায়গা থেকে যে মানে আজকে মানে সকালে যেমন আতঙ্ক ছড়িয়ে গেছে, আতঙ্কিত হওয়ার আতঙ্কটা তো নিয়ে থাকার তো কোনো, এই মেসেজটা আমি অবশ্যই বলবো যে আপনি আতঙ্কিত হয়ে কিন্তু ক্যাজুয়ালিটি অনেক বাড়ে। আপনি যদি কোনো বিবিধে থাকেন, আল্লাহ না করে কোনো বিল্ডিং যদি কলাপস করে, তাহলে কিন্তু আসলেই আপনি ওখানে যা হবার হবে। এবং একটা জিনিস কিন্তু আবার, যে একটা বিল্ডিংয়ে আমরা যদি 50 জন লোক থাকি, ওই বিল্ডিং কলাপস করলে এটা ভাবার কোনো কারণ না যে 50 লোকে কিন্তু মারা যাবে, তা হয় না। পৃথিবীর সব দেশে আর্থকোয়েকের পরে ঘটনা দেখা গেছে, ওখান থেকে ম্যাক্সিমাম লোক মারা যায়, খুব কম লোক, ম্যাক্সিমাম লোক কিন্তু বেঁচে যায়, উদ্ধার করা যায়। ওরা এখানে ওখানে বিভিন্ন জায়গায় থাকে, পার্শিয়াল কলাপস হয়, তারপর একটা ফ্লোরই আটকে থাকে, অনেক গ্যাপ ক্যাভিটি থাকে। এখানে আমরা এই জন্য আরেকটা জিনিস বলি, এটা যদি বিম কলামের বাড়ি হয়, সেখানে ওই বাঁচার যে গ্যাপ, সেই গ্যাপগুলো অনেক বেশি থাকে। এটা যদি ফ্ল্যাট স্ল্যাব, যেটা আমরা বলি ফ্ল্যাট প্লেট, সেখানে গ্যাপটা কিন্তু অনেক থাকে না, কমে যায়। রানা প্লাজা কলাপস হলো, রানা প্লাজা বিম কলামের বাড়ি, ওখানে যে ক্যাজুয়ালিটি হয়েছে, যে উদ্ধার ওখান থেকে জীবিত উদ্ধার করা গেছে, ওটা যদি ফ্ল্যাট স্ল্যাবের হতো তাহলে আরো অনেক বেশি ক্যাজুয়ালিটি হতো। তো এগুলো যেমন একটা, এগুলো আমাদের সচেতন হলে আমরা ফ্ল্যাট স্ল্যাবের বাড়ি বানাবো না, আমরা বিম কলাম দিয়ে বাড়ি বানাবো। আমরা বিল্ডিং মেটেরিয়ালগুলো আমরা ভালো ইউজ করতে হবে। আমরা এই ওজন পোড়ামাটির ইট ব্যবহার করব না, এর অল্টারনেটিভ যে টেকনোলজি, লাইট ওয়েট টেকনোলজি আছে, আমরা সেগুলো ব্যবহার করব। তারপরে অনেক সময় হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইনভলভ না করেই করি, সেটা আমরা ইঞ্জিনিয়ার প্রফেশনালদেরকে ইনভলভ করে আমরা যদি বাড়ি করি, এবং যে অল্টারনেটিভ টেকনোলজি যদি আমরা অ্যাডপ্ট করি, আমরা ব্যবহার করি, আমি মনে করি যে আমাদের নতুন 100 ভাগ স্থাপনায় যেগুলো নতুন হবে, এগুলোকে আর্থকোয়েক রেজিলিয়েন্ট করে করা যাবে। এটা বলা হয় যে মাত্রা, যে এত মাত্রায় আমরা নিরাপদে থাকবো, এত মাত্রায় থাকবো না, এরকম একটা কথা বলা হয়। মাত্রা যেটা বলে, আসলে এটা হচ্ছে যে ম্যাগনিটিউডের বাংলা করা হয়েছে মাত্রা, যেটা রিক্টার ম্যাগনিটিউড, মানে এইটা হচ্ছে একটা ভূমিকম্প কত এনার্জি, কত শক্তি সঞ্চয় করে, মানে ডিসিপেট করলো, ছাড়লো, কত এনার্জি ছাড়লো সেটা। এবং মাত্রার মধ্যে যেমন প্রতি 2 মাত্রা, এক মাত্রা, 5 মাত্রার চেয়ে 6 মাত্রা
32 গুণ বেশি এনার্জি ছাড়ো। 5 মাত্রা থেকে 7 মাত্রা, দুইয়ের ডিফারেন্সের জন্য 1000 গুণ বেশি এনার্জি কিন্তু নির্গত হচ্ছে। তো মাত্রা দিয়ে বোঝা যায় ভূমিকম্পটা কত বেশি শক্তিতে। যেমন আপনার ওই যে হিরোশিমা জাপানে যখন অ্যাটমিক বোম, যে ওখান থেকে যে এনার্জি ডিসিপেট করছে সেটা এটার সাথে কম্পেয়ার করলে এটা 6.2 মাত্রার মতো। এটা দিয়ে ধারণা পাওয়ার জন্য, তো এটা দিয়ে মাত্রা দিয়ে বোঝা যায় কত বড় আর্থকোয়েক কত এনার্জি দিচ্ছে। এখন সেটা যদি আমার এখান থেকে অনেক দূরে হয়, আমার এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর যদি আরো রিলেটিভলি ছোট মাত্রার আর্থকোয়েক আমার এখানে হয়, এই যে 6.7, এটা যদি মনে করেন এপিসেন্টার ঢাকা থাকতো, তাহলে ঢাকায় অনেক অনেক ক্যাজুয়ালিটি হতো। তো এই কিন্তু এটা ভালো খবর যে একদম ঢাকার এখানে 6.7 এত বড় আর্থকোয়েক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে ওই যে 5, 5.2, 5.4 এরকম ভূমিকম্প ঢাকা বা ঢাকার আশেপাশে হবে, এর চেয়ে বড় আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা নাই। মধুপুরের দিকের কথা বলছেন। মধুপুরে যেটা সেটা 7 হতে পারে, সেটা যেহেতু আবার এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে, সেটার ইফেক্ট এখানে যেটা আসবে সেই ইফেক্টটা ধরেই আমরা বলছি যে বর্তমানে যে ভবনগুলো আছে প্রায় 72,000 বিল্ডিং, এগুলো ভেঙে যাবে এবং ক্যাজুয়ালিটি হবে। তো এটার জন্যই আমাদেরকে সব রকমের প্রস্তুতি নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই ভূমিকম্প নিয়ে আমাদের এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।